আসসালামু আলাইকুম। ইংলিশ টিচিং সেন্টার অনলাইন বিডি বাই রেজা স্যার এর পক্ষ থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আমার আজকের ইংলিশ ডিসকাশন বা ইংরেজি আলোচনায় আমি রেজা স্যার স্বাগত জানাচ্ছি। আমার নিজস্ব একটি ইংলিশ টিচিং সিস্টেম বা ইংরেজি শিক্ষাদান পদ্ধতি রয়েছে। এই ইংলিশ টিচিং সিস্টেমের প্রধান দুইটি অংশ, একটি বেসিক ইংলিশ লার্নিং কোর্স বা বেসিক ইংলিশ কোর্স, অন্যটি অ্যাডভান্সড ইংলিশ কোর্স বা অ্যাডভান্সড ইংলিশ লার্নিং কোর্স। এই দুইটি কোর্সের মধ্যে বেসিক ইংলিশ কোর্সটি আমি সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ, যা ইংলিশ টিচিং সেন্টার অনলাইন বিডি বাই রেজা স্যার এই নামে সুপরিচিত, এর মাধ্যমে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের ছাত্রছাত্রী এবং ইংরেজি শিখতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য উপস্থাপন করছি। ইতিমধ্যে আমার বেসিক ইংলিশ কোর্সের কোর্স ইন্ট্রোডাকশন বা কোর্স পরিচিতি ক্লাস সহ বেশ কিছু ক্লাস ধারাবাহিকভাবে আমি নিয়েছি এবং আজকে ইংলিশ গ্রামারের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেন্স, সেই টেন্সের প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার 4 সেই সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যেই টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর আলাদাভাবে 3টি ক্লাস আমি নিয়েছি। তো আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আজকের ক্লাসটাও খুব সিরিয়াসলি এবং খুব মনোযোগের সাথে দেখা, শোনা এবং বোঝার জন্য আহ্বান করছি। তো আজকে নতুন আলোচনায় যাওয়ার আগে বিগত ক্লাসের যে আলোচনা হয়েছে তার একটি রিভিশন বা রিভিউ করে তারপর আজকের মূল নতুন যে আলোচনা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার 4, সেটার আলোচনায় আমি যাচ্ছি। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। আমার প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো টেন্স, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারে টেন্স ছাড়া আমরা একটা সেন্টেন্স লিখতেও পারি না, বলতেও পারি না। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা এবং বলা অসম্ভব টেন্স ছাড়া। সেই জন্য সবচেয়ে সহজ পদ্ধতিতে অবশ্যই আমাদের টেন্সটি শিখতে হবে, জানতে হবে, পারতে হবে। তো আমি এখানে বিগত ক্লাসে যে আলোচনা হয়েছে তার সামান্য কিছু রিভিশন বা রিভিউ করে তারপর আজকে নতুন আলোচনায়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনায় যাচ্ছি। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ইংরেজিতে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। ইংরেজিতে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এছাড়াও আমি আলোচনা করেছি ইংরেজিতে টেন্স যেমন 3 প্রকার, সেরকম ইংরেজিতে একটি ভার্ব বা ক্রিয়ার রূপ বা ফর্মও 3 প্রকার। অর্থাৎ ভার্বের 3টি রূপ আছে:
প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা গ্রামাটিক্যাল ভাষায় বলে, কিন্তু আমরা সহজ ভাষায় বলছি ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম। যেমন গো, এটার সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর থার্ড ফর্ম হচ্ছে গন। একইভাবে ইংরেজিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো পার্সন বা ব্যক্তি বা কর্তা। এই পার্সন বা ব্যক্তি তিন প্রকারের হয়ে থাকে, তিন ধরনের হয়ে থাকে, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এর মধ্যে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে আই, উই এবং ইউ বাদে আর যত ধরনের সাবজেক্ট বা ব্যক্তি বা কর্তা রয়েছে সবাই থার্ড পার্সন। এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমার বিগত ক্লাসে হয়েছে। আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আমার ক্লাসগুলো প্রথম ক্লাস থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে বুঝে তারপর আজকের ক্লাসটি করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমি আমার পরবর্তী স্লাইডে যাচ্ছি। ইংরেজিতে টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু সর্বমোট টেন্স হচ্ছে 12 প্রকার। প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা। তো এখন আমাদের এই প্রেজেন্টের 4টাকে আমরা সংক্ষেপে সহজ নাম দিতে পারি। যেমন প্রেজেন্ট যে টেন্স যে 4 প্রকার সেটাকে বলতে পারি প্রেজেন্ট 1, প্রেজেন্ট নাম্বার 1, প্রেজেন্ট নাম্বার 2, প্রেজেন্ট নাম্বার 3, প্রেজেন্ট নাম্বার 4। সেরকম একইভাবে পাস্ট টেন্সকে আমরা বলতে পারি পাস্ট নাম্বার 1, পাস্ট নাম্বার 2, পাস্ট নাম্বার 3, পাস্ট নাম্বার 4। একইভাবে ফিউচার টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করে সহজ ভাষায় বলতে পারি ফিউচার নাম্বার 1, ফিউচার নাম্বার 2, ফিউচার নাম্বার 3, ফিউচার নাম্বার 4। তো এইভাবে আমরা কিন্তু 12টা টেন্সকে কিন্তু আমরা সহজেই নামকরণ করতে পারি, সহজে বোঝার জন্য বা সহজে বলার জন্য। গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে বা গ্রামাটিক্যাল টার্মে কি বলে সেটা তো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার বিগত ক্লাসগুলোতে রয়েছে। তো সেই ক্লাসগুলো দেখে বুঝে আসার জন্য আমি আবারও আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছি। এর মধ্যে আমাদের প্রেজেন্ট টেন্স 4 প্রকারের মধ্যে প্রথমটি ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার 1। তো এখানে প্রথম সংজ্ঞা দেওয়া হয়েছে, তারপর গঠন দেওয়া হয়েছে। সংজ্ঞাতে বলা হয়েছে যে ইংরেজিতে কোনো কাজ বর্তমানকালে সাধারণত হয় বা চলে বা ঘটে এমন বোঝাতে প্রেজেন্ট নাম্বার 1 ব্যবহার করা হয় বা আমরা ব্যবহার করি। প্রেজেন্ট নাম্বার 1 গঠন করতে হলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মটা ভার্ব 1 আমাদের ব্যবহার করা হয় এবং এরপরে আমাদের অবজেক্ট বসে। যদি অবজেক্ট প্রয়োজন হয় আমাদের অবজেক্ট বসে। এরপরে আমি আগেও বলেছি যে আমার নিজস্ব ইংলিশ টিচিং সিস্টেম রয়েছে। তো এর মধ্যে টেন্সটা শেখানোর শত শত পদ্ধতি আছে। তার মধ্যে আমার নিজস্ব আবিষ্কৃত পদ্ধতি সেটা হলো টেন্সের চার্ট সিস্টেম বা টেন্সের তালিকা পদ্ধতি। তো সেই তালিকা পদ্ধতিটা আমি মনে করি যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি আমাদের বাংলা থেকে ইংরেজি টেন্স শেখার বা টেন্স বোঝার। তো এখানে টেন্সের তালিকা প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা 1 অর্থাৎ হা বোধকের তালিকা দেওয়া হয়েছে। তো এর বিস্তারিত বিবরণ সেটা বিগত ক্লাসে আলোচনা করেছি। তো বিগত ক্লাসগুলো ছাত্রছাত্রীরা দেখলে এবং বুঝলে সেই তালিকাগুলো সহজেই বিস্তারিতভাবে জানতে এবং বুঝতে পারবে। এখন যেহেতু রিভিশন করছি সেই জন্য শুধু প্রথম সেন্টেন্সটি, তালিকার প্রথম বাক্যটি আমি শুধু আলোচনা করে রিভিশন করাচ্ছি বা রিভিউ করাচ্ছি। তো এখানে আমাদের 1 নম্বর বাক্যটি হলো আমি সেখানে যাই। তাহলে আমি ইংরেজি আই, যাওয়া ইংরেজি গো, আর সেখানে হচ্ছে দেয়ার। তাহলে আই গো দেয়ার। আর এর পরবর্তী বাক্যগুলো আমাদের বিগত ক্লাসে আলোচনা হয়েছে। প্রেজেন্ট নাম্বার 1 এর যে ক্লাসটি সেই ক্লাসে আলোচনা হয়েছে। অবশ্যই সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আমি আবারও বিগত ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে আসার জন্য আমি আবারও আহ্বান করছি। এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার 1 এর আগেরটা ছিল হা বোধক, এখন দেখানো হচ্ছে না বোধক। এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট নাম্বার 1 কে না বোধক করতে হলে সাবজেক্টের পরে অতিরিক্ত শব্দ হিসেবে ডু নট অথবা ডাজ নট বসে। অর্থাৎ ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে
এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম আমাদের ব্যবহার করা হয় এবং এরপরে আমাদের অবজেক্ট বসে। যদি অবজেক্ট দরকার হয় আমরা অবজেক্ট দেব। প্রেজেন্ট নাম্বার 1 না বোধক তালিকা 2, অর্থাৎ এখানে না বোধকের তালিকা দেওয়া হয়েছে যেটা প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা 2। তো তালিকা 1 এ ছিল আমাদের হ্যাঁ বোধক, আর প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা 2 এ আমরা দেখতে পাচ্ছি এটা না বোধক। ওই 9টা বাক্য ওখানে ছিল, এখানেও 9টা বাক্য আছে, একই বাক্য, কিন্তু তুলনা করার জন্য বা কম্পারেটিভ স্টাডি করার জন্য আমরা এখানে ওই বাক্যগুলোকে আমরা হ্যাঁ বোধক থেকে না বোধক করব। প্রথম বাংলা করব, তারপর ইংরেজি করব। তো যেহেতু এখন রিভিশন চলছে সেই জন্য আমি শুধু প্রথম বাক্যটি একটু বুঝিয়ে দিচ্ছি বা প্রথম বাক্যটি আমি শুধু আলোচনা করছি। 1 নম্বর বাক্যটি হলো আমি সেখানে যাই না। তালিকা 1 এ ছিল আমি সেখানে যাই, আর এখানে বলা হচ্ছে আমি সেখানে যাই না, অর্থাৎ না বোধক করা হয়েছে, আমি সেখানে যাই না। তাহলে আমি ইংরেজি আই, আর একটু আগে দেখালাম যে না বোধক করার জন্য ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। তাই যেহেতু ফার্স্ট পারসন তাহলে অবশ্যই এর সাথে ডু নট হবে। তাহলে আই ডু নট গো দেয়ার। তো বাকি বাক্যগুলো এবং বাকি বাংলা এবং ইংরেজি ব্যাখ্যা এটা বিগত ক্লাসে আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো দেখলে এবং বুঝলে ছাত্রছাত্রীরা এই তালিকা নিশ্চয়ই জানতে এবং বুঝতে পারবে। আমি সময় স্বল্পতার কারণে আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট নাম্বার 1 এখানে প্রশ্নবোধক। প্রেজেন্ট নাম্বার 1 কে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্স বা বাক্যের শুরুতেই অতিরিক্ত শব্দ হিসেবে ডু অথবা ডাস বসে। অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 1 কে আমরা যদি প্রশ্নবোধক করতে চাই, অর্থাৎ ইংলিশে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদের শুরুতে অবশ্যই ডু অথবা ডাস বসাতে হবে। এবং সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 ব্যবহার করা হয় এবং অবজেক্ট বসে। অর্থাৎ আমরা প্রথমে ডু অথবা ডাজ দেবো, এরপরে আমরা সাবজেক্ট দেবো, সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম যেটা ভার্বের প্রথম ফর্ম, সেই ফার্স্ট ফর্মটা আমরা ব্যবহার করব এবং এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা অবজেক্ট ব্যবহার করব। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 1 প্রশ্নবোধক তালিকা 3। এর আগে প্রেজেন্ট নাম্বার 1 এর হ্যাঁ বোধকের তালিকা এবং প্রেজেন্ট নাম্বার 1 এর না বোধকের তালিকা দেখানো হয়েছে। এখন এখানে দেখানো হচ্ছে প্রেজেন্ট নাম্বার 1 এর প্রশ্নবোধকের তালিকা, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 1 তালিকা 3। তো যেহেতু এখন রিভিশন চলছে বা আমি রিভিউ ডিসকাশন করছি, সেজন্য শুধু প্রথম বাক্যটি আমি উদাহরণ হিসেবে শুধু আলোচনা করছি। তো আমাদের প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা 1 এ ছিল আমি সেখানে যাই, তালিকা 2 এ ছিল আমি সেখানে যাই না, আর এখানে প্রশ্ন করতে হবে। শুধু আমাদের প্রশ্নবোধক বাক্য বানাতে হবে। তো আমাদের 9টা বাক্য আগের বাক্যগুলোই থাকবে, কিন্তু আমাদের প্রশ্নবোধক হয়ে যাবে, অর্থাৎ সবগুলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক হবে। তো প্রথমে আমরা বাংলা করব, তারপর আমরা ইংরেজি করব। তাহলে আমি সেখানে যাই, এটার প্রশ্নবোধক হবে আমি কি সেখানে যাই, অর্থাৎ কি যুক্ত হবে। তাহলে ডু আই গো দেয়ার, অর্থাৎ প্রশ্ন করার জন্য আমাদের ডুটা সবার আগে আসবে, তারপরে আমাদের সাবজেক্ট বসবে আই, তারপরে মেইন ভার্ব গো, আর অবজেক্ট হচ্ছে দেয়ার, আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল হলে কিন্তু ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় কোনো নম্বর পাবে না। তো এর বিস্তারিত আলোচনা আমার বিগত ক্লাসগুলোতে করা আছে, অবশ্যই ছাত্রছাত্রীদের এবং আগ্রহী শিক্ষার্থীদের সেই ক্লাসগুলো ভালোভাবে দেখার এবং বোঝার জন্য আমি আবারও আহ্বান করছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট নাম্বার 1 প্রশ্নবোধক না বোধক। প্রেজেন্ট নাম্বার 1 কে প্রশ্নবোধক না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে অতিরিক্ত শব্দ হিসাবে ডু অথবা ডাজ এর পরে নট বসে এবং সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 ব্যবহার করা হয় এবং অবজেক্ট বসে। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। প্রেজেন্ট নাম্বার 1 প্রশ্নবোধক না বোধক তালিকা 4। তো প্রতিটা টেন্সকে আমি আমার নিজস্ব তালিকা পদ্ধতিতে প্রতিটা টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 1 কে 4টা তালিকা দিয়ে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করে আমি আমার ক্লাসে বিগত ক্লাসগুলোতে বুঝিয়ে দিয়েছি। তো এখানে শুধু রিভিশন চলছে, সেজন্য প্রথম বাক্যটি বা প্রথম সেন্টেন্সটি নিয়ে শুধু আলোচনা করব। তো
তো এখানে এক নম্বরে ছিল তালিকা 1-এ ছিল আমি সেখানে যাই। আর তালিকা 2-এ ছিল আমি সেখানে যাই না। আর তালিকা 3-এ ছিল আমি কি সেখানে যাই? আর এখানে হবে তালিকা 4-এ এসে অর্থাৎ প্রশ্নবোধক ও না-বোধকে হবে আমি কি সেখানে যাই না? আমি কি সেখানে যাই না? অর্থাৎ কিও আসবে, নাও আসবে। ২ টা একসাথে হবে। প্রশ্নবোধকও হবে আবার না-বোধকও হবে। তাহলে এটাকে আমাদের ইংলিশ করতে হলে অবশ্যই যেহেতু প্রশ্নবোধক তাহলে তো ডু সবার আগে আসবে। তাহলে ডু তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে আই এরপরে নট বসবে। কারণ নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। আই যেহেতু প্রোনাউন তাহলে নটটা অবশ্যই পরে বসবে। তাহলে ডু আই নট তারপরে মেইন ভার্ব গো আর সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। তাহলে ডু আই নট গো দেয়ার? ডু আই নট গো দেয়ার? প্রশ্নবোধক চিহ্ন আমাদের অবশ্যই দিতে হবে। তো আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 2 ইংরেজিতে কোনো কাজ বর্তমান কালে চলছে বা হচ্ছে অর্থাৎ বর্তমানে এখন চলছে বা হচ্ছে এমন বোঝাতে আমরা প্রেজেন্ট নাম্বার 2 ব্যবহার করা হয় অথবা আমরা ব্যবহার করি। প্রেজেন্ট নাম্বার 2 গঠন করতে হলে সাবজেক্টের পরে এম ইজ আর বসে এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ করতে হয় এবং অবজেক্ট বসে। অর্থাৎ সাবজেক্টের পর আমরা এম ইজ আর দেব এবং আমাদের যে মেইন ভার্ব সেই ভার্বের 1 নম্বর ফর্ম হবে ভার্ব 1 এর সাথে আমরা ফার্স্ট ফর্মের সাথে অবশ্যই আমরা আইএনজি যোগ করব এবং আমাদের পরে যদি দরকার হয় আমরা অবজেক্ট বসাবো। আমরা প্রেজেন্ট নাম্বার 1 শেষ করেছি, এখন প্রেজেন্ট নাম্বার 2 এর আমরা তালিকা দেখছি। প্রেজেন্ট নাম্বার 2 এর হা বোধক অর্থাৎ তালিকা 1 এটা প্রেজেন্ট নাম্বার 2 এর 1 নম্বর তালিকা অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 2 এর প্রথম তালিকা। তো এখানে আমাদের বিস্তারিতভাবে আমার বিগত ক্লাসগুলোতে প্রেজেন্ট নাম্বার 2 সম্পর্কে আমি আলোচনা করেছি। তো এখানে আমি শুধু যেহেতু রিভিশন চলছে এজন্য প্রথম বাক্যটি বলছি যে এখানে হচ্ছে আমি সেখানে যাচ্ছি অর্থাৎ বর্তমানে চলছে বা হচ্ছে। প্রেজেন্ট নাম্বার 1 এ কি ছিল সেটাও একটু মনে করিয়ে দিয়ে অবশ্যই তুলনা করতে হবে, কম্পারেটিভ স্টাডি করতে হবে। প্রেজেন্ট নাম্বার 1 এ কিন্তু ছিল আমি সেখানে যাই। আর এখানে প্রেজেন্ট নাম্বার 2 তে হবে আমি সেখানে যাচ্ছি। অর্থাৎ যাই থেকে হয়ে যাবে যাচ্ছি মানে চলছে। কোন কাজ হচ্ছে বা চলছে এমন বোঝাতে হবে। তাহলে এটার ইংলিশটা হলো আই, তারপর আই এর সাথে অবশ্যই আমাদের এম হবে। তাহলে আই এম আর মেইন ভার্ব হচ্ছে গো, যাওয়া যেটা গো, সেই গো এর সাথে আইএনজি হবে। তাহলে আই এম গোয়িং দেয়ার। আই এম গোয়িং দেয়ার। আর আমাদের অবশ্যই ফুল স্টপ তো অবশ্যই দিতে হবে। তো আমার এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা বিগত ক্লাসগুলোতে আছে, এটা আমি বারবার বলছি। অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে বা সিরিয়ালি দেখার জন্য এবং বোঝার জন্য আমি আবারও আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 2 না বোধক। প্রেজেন্ট নাম্বার 2 কে না বোধক করতে হলে সাবজেক্টের পরে এম ইজ আর বসে এবং তারপর নট বসে এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয় এবং অবজেক্ট বসে। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের অবজেক্ট দিতে হবে। প্রেজেন্ট নাম্বার 2 না বোধক তালিকা 2 অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 2 আমরা হা বোধকের তালিকা দেখেছি, এখন আমরা প্রেজেন্ট নাম্বার 2 না বোধকের তালিকা দেখছি। তো প্রেজেন্ট নাম্বার 2 এর তালিকা 1 এ ছিল আমি সেখানে যাচ্ছি। আর এটা যেহেতু না বোধকের তালিকা তাহলে এখানে হবে আমি সেখানে যাচ্ছি না। আমি সেখানে যাচ্ছি না। তাহলে আই এম তারপরে আমাদের নট দিতে হবে। তাহলে আই এম নট গোয়িং দেয়ার। আই এম নট গোয়িং দেয়ার। তো যেহেতু রিভিশন করছি সেজন্য আর সম্পূর্ণ তালিকার বিস্তারিত ব্যাখ্যায় বা বিস্তারিত বিবরণে যাচ্ছি না। বিগত ক্লাসগুলোতে সেটা আলোচনা আছে। সেই আলোচনাগুলো দেখার জন্য আমি আবার আহ্বান করে আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 2 প্রশ্নবোধক। প্রেজেন্ট নাম্বার 2 কে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে এম ইজ আর বসে এবং এরপরে সাবজেক্ট বসে এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ করতে হয় এবং অবজেক্ট বসে। আমরা তালিকাটা দেখি। প্রেজেন্ট নাম্বার 2 প্রশ্নবোধক তালিকা 3। এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার 2 তালিকা 1 এ অর্থাৎ হা বোধকের তালিকায় ছিল আমি সেখানে যাচ্ছি। তারপর না বোধকের তালিকা অর্থাৎ তালিকা 2 এ ছিল আমি সেখানে যাচ্ছি না।
আর এখন আমাদের শুধু প্রশ্নবোধক করতে হবে, শুধু প্রশ্ন করতে হবে। তাহলে আমি কি সেখানে যাচ্ছি? অর্থাৎ কি যুক্ত হবে? তাহলে আমি কি সেখানে যাচ্ছি? তাহলে আমাদের যেহেতু আমাদের প্রশ্নবোধক একটু আগেই দেখালাম, প্রশ্নবোধক করতে হলে আমাদের অবশ্যই am is are কে বাক্যের শুরুতে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। তাহলে am টা সবার আগে আসবে। তাহলে am তারপরে সাবজেক্ট হচ্ছে আমি অর্থাৎ I। তাহলে am I মেইন ভার্বের সাথে অবশ্যই ing দিতে হবে। তাহলে am I going there? am I going there? প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে, যেটা বারবার বলছি। অধিকাংশ ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের কিন্তু এই কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক দেওয়া কিন্তু মনে থাকে না বা ভুল হয়। এতে কিন্তু তারা পরীক্ষাতে কিন্তু কখনোই কোনো নম্বর তারা পাবে না। এই জন্য কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বাংলাতে হোক অথবা ইংরেজিতে হোক, অবশ্যই কোশ্চেন মার্ক কিন্তু দিতে হবে। তো আমি সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, যেহেতু রিভিশন চলছে। সেই জন্য আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। বিস্তারিত বিবরণ আমার বিগত ক্লাসগুলোতে করা আছে। সেই ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটি করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 2 প্রশ্নবোধক না বোধক। প্রেজেন্ট নাম্বার 2 কে প্রশ্নবোধক না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে am is are এর পরে নট বসে এবং এরপরে সাবজেক্ট বসে এবং তারপর ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ করতে হয় এবং অবজেক্ট বসে। এখানে অবশ্যই মনে রাখতে হবে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। প্রেজেন্ট নাম্বার 2 প্রশ্নবোধক না বোধক তালিকা 4। তো আমাদের প্রেজেন্ট নাম্বার 2 এর তালিকা 1 এ ছিল আমি সেখানে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 2 এর তালিকা 2 এ ছিল আমি সেখানে যাচ্ছি না। আর প্রেজেন্ট নাম্বার 2 এর তালিকা 3 এ ছিল আমি কি সেখানে যাচ্ছি। আর এখানে আমাদের যেহেতু প্রশ্নবোধক এবং না বোধক দুইটা একসাথে করতে হবে, তাহলে আমি কি সেখানে যাচ্ছি না, আমি কি সেখানে যাচ্ছি না, অর্থাৎ কিও আসবে নাও আসবে, দুইটি একসাথে হবে। তাহলে সেক্ষেত্রে ইংলিশটা হলো আমাদের যেহেতু প্রশ্ন প্রেজেন্ট নাম্বার 2 তে প্রশ্ন করা হচ্ছে, তাহলে অবশ্যই আমটাকে আগে আনতে হবে। এটা গঠন একটু আগে গঠন দেখালাম, অবশ্যই আমাদের বাক্যের শুরুতে am is are আনতে হবে। তাহলে am তারপরে সাবজেক্ট হচ্ছে I, তারপরে এখানে বলা হয়েছে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। তো I যেহেতু প্রোনাউন, তাহলে নটটা অবশ্যই পরে বসবে। তাহলে am I not going there? am I not going there? মেইন ভার্বের সাথে আমাদের অবশ্যই আইএনজি দিতে হবে। এটা কিন্তু প্রেজেন্ট নাম্বার 2 তে প্রথম থেকেই কিন্তু গঠনে বলা হয়েছে। তাহলে am I not going there? আর কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই দিতে হবে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট নাম্বার 3। ইংরেজিতে কোনো কাজ বর্তমানকালে চলেছে বা হয়েছে, অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে অর্থাৎ বর্তমান সময়ে চলেছে বা হয়েছে, অর্থাৎ চলে গিয়েছে অথবা হয়ে গিয়েছে এমন বোঝাতে প্রেজেন্ট নাম্বার 3 ব্যবহার করা হয়। প্রেজেন্ট নাম্বার 3 গঠন করতে হলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম মানে V3, ভার্ব 3 সেই ফর্মটি আমাদের বসাতে হবে এবং এরপরে অবজেক্ট বসে। যদি অবজেক্ট প্রয়োজন হয় তাহলে আমাদের অবশ্যই অবজেক্ট দিতে হবে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 3 হা বোধক তালিকা 1। এটা প্রেজেন্ট নাম্বার 3 প্রথম তালিকা। এখানে হা বোধকের তালিকা দেখানো হয়েছে। যে কোনো টেন্সের প্রথম তালিকা বা তালিকা একটা খুব সাবধানে বা খুব সিরিয়াসলি দেখতে হবে টেন্সটা ভালোভাবে জানার জন্য বা বোঝার জন্য। তো এখানে বলা হয়েছে যে আমি সেখানে গিয়েছি, অর্থাৎ এখানে আমাদের বাংলাতে এই কথাটা থাকবে। আমি একটু তুলনামূলক বা কম্পারেটিভ স্টাডি করার জন্য বা কম্পেয়ার করার জন্য আমি একটু প্রেজেন্ট 1 এরটা বলি। প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা 1 এ ছিল আমি সেখানে যাই। প্রেজেন্ট নাম্বার 2 তে তালিকা 1 এ ছিল আমি সেখানে যাচ্ছি। আর এখানে হবে প্রেজেন্ট নাম্বার 3 তে আমি সেখানে গিয়েছি। অর্থাৎ যাওয়ার কাজটা কিন্তু হয়ে গিয়েছে। যাওয়ার কাজটা কিন্তু এইমাত্র বা সবেমাত্র শেষ হয়ে গিয়েছে। এইজন্য এই কথাটা কিন্তু আমাদের প্রেজেন্ট নাম্বার 3 তে বাংলাতে অবশ্যই থাকবে। তাহলে আমি সেখানে গিয়েছি, তাহলে এখানে আমি ইংরেজি I, আর যেহেতু প্রেজেন্ট নাম্বার 3 করা হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে এবং I এর সাথে অবশ্যই হ্যাভ হবে, I এর সাথে হ্যাভ হবে।
তাহলে আই হ্যাভ। আর প্রেজেন্ট নাম্বার থ্রি মানে হলো ভার্বের থ্রি, প্রেজেন্ট থ্রি মানে ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তাহলে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, তাহলে আই হ্যাভ গন, গোটা হয়ে যাবে গন, তাহলে আই হ্যাভ গন দেয়ার, সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার, আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার। তো এটার বিস্তারিত বিবরণ এবং তালিকার বিস্তারিত ব্যাখ্যা এটা আমার বিগত ক্লাসগুলোতে আমার করা হয়েছে। তো সুতরাং ওই ক্লাসগুলো ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা অবশ্যই দেখে বুঝে তারপরে এই ক্লাসটি করার জন্য আমি আবারও তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে বিগত ক্লাসগুলো দেখে ধারাবাহিকভাবে দেখে তারপর আজকে এই ক্লাসটি করার জন্য আমি আবারও আহ্বান করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক। প্রেজেন্ট নাম্বার থ্রি কে না বোধক করতে হলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং তারপর নট বসে এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ বি থ্রি বসাতে হয় এবং অবজেক্ট বসে। প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক তালিকা দুই। এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার থ্রি তালিকা একে অর্থাৎ হা বোধকে ছিল আমি সেখানে গিয়েছি। আর এখানে বাংলাতে কিন্তু আমাদের প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক করার সময় কিন্তু আমাদের নি নি অথবা নাই যোগ করে, নি অথবা নাই যোগ করে কিন্তু আমাদের প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক বানাতে হবে বা না বোধক করতে হবে। যেমন ওখানে আমি সেখানে গিয়েছি, এক নম্বর বাক্যটাই বলছি যেহেতু মাত্র রিভিশন করাচ্ছি, সেই জন্য শুধু প্রথম বাক্যটি নিয়ে আলোচনা করছি যেটা আগেও আমি বলেছি। তো এখানে তালিকা প্রেজেন্ট নাম্বার থ্রি তালিকা একে ছিল আমি সেখানে গিয়েছি। আর এখানে আমাদের না বোধকের তালিকাতে হবে আমি সেখানে যাইনি। আমি আবারও বলছি আমি সেখানে যাইনি অথবা আমি সেখানে যাই নাই। অর্থাৎ নি অথবা নাই যুক্ত করে আমাদের কিন্তু প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক বানাতে হবে বা না বোধকের তালিকা করতে হবে। অন্য কোনোভাবে কিন্তু মানে প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক করা যাবে না বা না বোধক লেখা যাবে না। নি অথবা নাই যুক্ত করেই আমাদের প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক বা নেগেটিভ সেন্টেন্স আমাদের বানাতে হবে। আর ইংলিশটা এখানে আমাদের আই তো অবশ্যই হবে, আর প্রেজেন্ট নাম্বার থ্রি করার সময় আমাদের অবশ্যই আয়ের সাথে হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ। তারপর আমাদের না বোধক করার জন্য নট আসবে, তাহলে আই হ্যাভ নট। আর গো এর থার্ড ফর্ম হয়ে যাবে, গো এর থার্ড ফর্ম হলো গন, তাহলে আই হ্যাভ নট গন দেয়ার, আমি সেখানে যাইনি অথবা আমি সেখানে যাই নাই, আই হ্যাভ নট গন দেয়ার। তো আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট নাম্বার থ্রি প্রশ্নবোধক। প্রেজেন্ট নাম্বার থ্রি কে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ বসে এবং এরপরে সাবজেক্ট বসে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভি থ্রি বসাতে হয় এবং অবজেক্ট বসে। প্রেজেন্ট নাম্বার থ্রি প্রশ্নবোধক তালিকা তিন। তো এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার থ্রিতে আমাদের অবশ্যই কম্পেয়ার করে বা তুলনামূলকভাবে আলোচনা করে আমাদের পার্থক্য কি হচ্ছে, বাংলাতে কি পার্থক্য হচ্ছে, ইংরেজিতে কি পার্থক্য হচ্ছে বা কি পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো অবশ্যই দেখতে হবে এবং বুঝতে হবে। তো সুতরাং আমি প্রেজেন্ট নাম্বার থ্রির তালিকা একে ছিল আমি সেখানে গিয়েছি, তাহলে প্রেজেন্ট নাম্বার থ্রির তালিকা দুইয়ে ছিল আমি সেখানে যাইনি অথবা আমি সেখানে যাই নাই। আর এখানে যেহেতু প্রশ্নবোধকের তালিকা প্রশ্নবোধক করতে হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের বানাতে হবে, তাহলে আমাদের অবশ্যই এখানে কি যুক্ত করতে হবে। তাহলে আমি কি সেখানে গিয়েছি, আমি কি সেখানে গিয়েছি, আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু এখানে গঠন একটু আগে গঠন দেখালাম, সেই গঠনে বলা হয়েছে যে হ্যাভ অথবা হ্যাজ যেটা থাকবে সেটা বাক্যের শুরুতে বসাতে হবে। প্রেজেন্ট নাম্বার থ্রিতে প্রশ্নবোধক করতে হলে হ্যাভ অথবা হ্যাজকে বাক্যের শুরুতে বসাতে হবে। তাহলে হ্যাভ, তারপরে সাবজেক্ট আই এবং গোটা হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভ আই গন দেয়ার। আর প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। এটা কিন্তু আমি আমার আলোচনায় বারবার আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের মনে করিয়ে দিচ্ছি। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট নাম্বার থ্রি প্রশ্নবোধক না বোধক। প্রেজেন্ট নাম্বার থ্রি কে প্রশ্নবোধক না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে হ্যাভ অথবা হ্যাজের পরে নট বসে এবং এরপরে সাবজেক্ট বসে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভি থ্রি বসাতে হয়।
এবং অবজেক্ট বসে। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। প্রেজেন্ট নাম্বার 3, প্রশ্নবোধক নাবোধক তালিকা 4। তো এখানে আমাদের যেটা তুলনামূলক আলোচনা তো আমাদের করতেই হবে, সেই জন্য প্রেজেন্ট নাম্বার 3 তালিকা 1 এ ছিল যেটা সেটা মনে করিয়ে দিচ্ছি। ওখানে ছিল আমি সেখানে গিয়েছি। প্রেজেন্ট নাম্বার 3 তে আমি সেখানে গিয়েছি। আর নাবোধকের তালিকা ছিল আমি সেখানে যাইনি অথবা যাই নাই। আর প্রশ্নবোধকের ছিল আমি কি সেখানে গিয়েছি। আর এই প্রশ্নবোধক ও নাবোধকের তালিকাতে হবে আমি কি সেখানে যাইনি অথবা আমি কি সেখানে যাই নাই। অর্থাৎ আমাদের কি প্রশ্নবোধক করার জন্য কিও আসবে, আবার নাবোধক করার জন্য ওই যে নি অথবা নাই সেটাও আমাদের অবশ্যই যোগ করতে হবে। তাহলে এটা আমি কি সেখানে যাইনি অথবা আমি কি সেখানে যাই নাই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমাদের এটাকে ইংলিশ করতে হলে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজকে অবশ্যই আমাদের বাক্যের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে আনতে হবে, যেটা আমরা প্রশ্নবোধকের তালিকাতেও দেখেছি। তাহলে হ্যাভ, তারপরে আমাদের সাবজেক্ট আই, তারপরে আমাদের নাবোধক করার জন্য নট। অবশ্যই আই এর পরে নট বসবে, কারণ নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। সেটাও কিন্তু একটু আগে আমি আলোচনা করেছি। তাহলে হ্যাভ আই নট, তারপরে গো এর থার্ড ফর্ম হচ্ছে গন। তাহলে হ্যাভ আই নট গন দেয়ার। দেয়ার মানে হলো সেখানে। তাহলে হ্যাভ আই নট গন দেয়ার, হ্যাভ আই নট গন দেয়ার। আর কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমি সংক্ষেপে আমি রিভিশন বা রিভিউ করে বিগত ক্লাসগুলোতে যা আলোচনা হয়েছে সেটার একটি মৌলিক ধারণা আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের দিলাম। এখন আমি আজকে আমাদের নতুন যে আলোচনা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার 4 এর বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 4। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 4। এখানে প্রথম আমরা সংজ্ঞাটা দেখি। এখানে বলা হয়েছে যে ইংরেজিতে কোনো কাজ বর্তমানকালে কিছু সময় যাবত চলছে বা হচ্ছে এমন বোঝাতে প্রেজেন্ট নাম্বার 4 ব্যবহার করা হয়। অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ কিছু কিছু সময় যাবত হচ্ছে বা কিছু সময় যাবত চলছে এমন বোঝাতে গেলে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা সংক্ষেপে যেটা বা সহজ ভাষায় বলছি প্রেজেন্ট নাম্বার 4 আমরা অবশ্যই ব্যবহার করব। এখন প্রেজেন্ট নাম্বার 4 ব্যবহার করতে হলে আমাদের গঠন কি হবে বা স্ট্রাকচার কি হবে সেই স্ট্রাকচারটি আমরা এখন দেখব। এখানে লেখা আছে যে প্রেজেন্ট নাম্বার 4 গঠন করতে হলে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে আমাদের অবশ্যই হ্যাভ বিন বি ডাবল ই এন বিন অথবা হ্যাজ বিন বি ডাবল ই এন বিন, এটা আমাদের বসাতে হবে। এবং যে মেইন ভার্ব আছে এবং ভার্বের যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বের যে ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 প্রথম ফর্মের সাথে আমাদের অবশ্যই আইএনজি আমাদের যোগ করতে হবে বা যোগ করতে হয় এবং এরপরে অবজেক্ট বসে। যদি অবজেক্ট থাকে তাহলে এরপরে অবজেক্ট বসে। আর এখানে একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে লেখা আছে যে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে বাংলা বাক্যে থেকে বা হতে থাকলে সিন্স এবং ধরে বা যাবত থাকলে ফর বসে। অর্থাৎ আমাদের বাংলা বাক্যে দেখতে হবে যে আমরা কোনো একটা নির্দিষ্ট সময় থেকে বা হতে কাজটি হচ্ছে কিনা, কাজটি চলছে কিনা। তো থেকে বা হতে যদি আমরা বাংলায় বলি তাহলে সেটা ইংলিশে হয়ে যাবে সিন্স। আর যদি বলতে চাই যে কোনো কাজ কিছু সময় ধরে হচ্ছে বা কিছু সময় যাবত হচ্ছে তাহলে সেখানে বলবে ফর। তো আমাদের টেন্সের যে তালিকা পদ্ধতি, এই তালিকা দেখলেই আমরা বিস্তারিতভাবে বুঝতে পারবো যে প্রেজেন্ট নাম্বার 4 এ আমাদের কিভাবে বাংলা এবং ইংরেজি লিখতে হয় বা কিভাবে করতে হয় সেটা আমরা এখন তালিকা দেখব। ওই তালিকা দেখলেই কিন্তু আমরা ধরতে পারবো এবং বুঝতে পারবো। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 4 হ্যাঁ বোধক তালিকা 1।
প্রেজেন্ট নাম্বার 4 এর হ্যাঁ-বোধক তালিকা ১, অর্থাৎ এটা প্রেজেন্ট নাম্বার 4 এর প্রথম তালিকা। এখানেও আমাদের বিগত টেন্সের প্রেজেন্ট 1, 2 এবং 3 তে যেমন প্রতিটা টেন্সের ৪ টা করে তালিকা ছিল, প্রেজেন্ট নাম্বার 4 এরও ৪ টা তালিকা এখানে আজকে আলোচনা করছি। তো এখানে আমাদের আ লেখা আছে যে, "আমি সেখানে যাচ্ছি সকাল থেকে।" প্রেজেন্ট নাম্বার 4 এর পার্থক্যই হলো যে, এখানে আমাদের অবশ্যই সময়ের কথা উল্লেখ থাকবে। কোন কাজ একটা নির্দিষ্ট সময় থেকে হতে থাকবে বা কোন একটা নির্দিষ্ট কাজ কিছু সময় যাবত হতে থাকবে। তো ওটা সকাল থেকে হতে পারে, বিকাল থেকে হতে পারে। কিন্তু অবশ্যই অ্যা অ্যা একটা নির্দিষ্ট সময় থেকে কাজটা চলছে বা কাজটা হচ্ছে। এটা আমাদের অবশ্যই বোঝাতে হবে। এজন্য প্রেজেন্ট 4 এ অবশ্যই সময়ের কথা উল্লেখ থাকতেই হবে। এখানেও যেমন দেখতে পাচ্ছি যে, আমি সেখানে যাচ্ছি সকাল থেকে। অর্থাৎ সকাল থেকে আমি সেখানে যাচ্ছি। এবার আমরা ইংলিশটা দেখি। এখানে I, সাবজেক্ট I, যেহেতু আমি ইংরেজি হচ্ছে I। আর প্রেজেন্ট 4 এ একটু আগে গঠনটা দেখালাম, স্ট্রাকচার দেখালাম। সেখানে বলা হয়েছে অবশ্যই আমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিতে হবে। তো I যেহেতু ফার্স্ট পারসন তাহলে আমাদের অবশ্যই অবশ্যই হ্যাভ বসবে। তার সাথে প্রেজেন্ট 4 করার জন্য বিন আসবে। তাহলে I have been। আর মেইন ভার্ব যেটা আছে, মেইন ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়া হচ্ছে গো। তার সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে I have been going দেয়ার, সেখানে হচ্ছে দেয়ার। সকাল থেকে, এই যে থেকে যেটা আছে, থেকে, এই থেকে অর্থে আমাদের অবশ্যই সিন্স বসাতে হবে। এটাও কিন্তু আমাদের একটু আগে আমি আমার পূর্ববর্তী স্লাইডে দেখিয়েছি যে থেকে যদি আমাদের বাংলাতে থাকে, থেকে কথাটা, তাহলে আমাদের অবশ্যই সিন্স বসাতে হবে। তাহলে I have been going there since morning। I have been going there since morning, অর্থাৎ আমি সেখানে যাচ্ছি সকাল থেকে। তো আমাদের এখানে অবশ্যই কিন্তু সিন্স এর পরে আমাদের সরাসরি মর্নিং এটা বসে যাবে। এখানে কিন্তু মাঝখানে কোন ধরনের দি বা অন্য কোন ধরনের আর্টিকেল ব্যবহার করা যাবে না। তারপর এখানে ২ নম্বর বাক্য, আমরা এটা লিখছি ১ ঘন্টা যাবত। অর্থাৎ ১ ঘন্টা যাবত আমরা এটা লিখছি। এখানেও দেখা যাচ্ছে সময়ের কথা কিন্তু উল্লেখ আছে যে ১ ঘন্টা যাবত কিন্তু আ আ আমাদের এটা লেখা হচ্ছে। তাহলে আমরা যে উই, তারপর আমাদের অবশ্যই উই এর সাথে হ্যাভ এবং প্রেজেন্ট 4 করার জন্য আমাদের বিন আসবে। অতিরিক্ত বিন এসছে। তাহলে উই হ্যাভ বিন। রাইট এর সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে উই হ্যাভ বিন রাইটিং। ইট, ইট হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হিসেবে বলবে এটা, এটা মানে হলো ইট। আর ১ ঘন্টা যাবত। যাবত থাকলে আমাদের একটু আগেই দেখালাম যে যাবত থাকলে আমাদের অবশ্যই ফর হবে। তাহলে ফর অ্যান আওয়ার। আওয়ার মানে হলো ঘন্টা। তাহলে ১ ঘন্টা যাবত আমরা এটা লিখছি বা আমরা এটা লিখছি ১ ঘন্টা যাবত। We have been writing it for an hour। ৩ নম্বর বাক্য, আমরা এবার ৩ নম্বর বাক্যটা দেখি। এখানে লেখা আছে যে, "তুমি ছবিটি আঁকছো দুপুর থেকে।" তাহলে তুমি ইংরেজি ইউ, আর ইউ এর সাথে অবশ্যই হ্যাভ হবে। এটা আমরা প্রেজেন্ট 3 তেও দেখেছি। ইউ এর সাথে অবশ্যই হ্যাভ হবে। আর প্রেজেন্ট 4 যেহেতু করছি তাহলে অতিরিক্ত শব্দ আমাদের দিতে হবে বিন। তাহলে ইউ হ্যাভ বিন। আর মেইন ভার্ব হচ্ছে ড্র, ড্র এর সাথে অবশ্যই আইএনজি হবে। তাহলে ইউ হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার। অবজেক্ট হচ্ছে দ্য পিকচার। তাহলে ইউ হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার। ছবিটি, টি অর্থে অবশ্যই দি দিতে হবে। তাহলে ইউ হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার। আর যেহেতু থেকে আছে, থেকে থাকলে অবশ্যই সিন্স হবে। এটা কিন্তু একটু আগেও মানে আমি প্রেজেন্ট 4 এর আগের যে স্লাইডটা, সেই স্লাইডে দেখিয়েছি যে থেকে বা হতে থাকলে আমাদের অবশ্যই সিন্স ব্যবহার করতে হবে। তাহলে সিন্স, আর দুপুর ইংরেজি হচ্ছে নুন, এন ডবল ও এন, নুন। তাহলে ইউ হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার সিন্স নুন, অর্থাৎ তুমি ছবিটি আঁকছো দুপুর থেকে। ৪ নম্বর বাক্য, তোমরা এটা জানছো ২ ঘন্টা যাবত। তো এখানে আমাদের যাবত কথাটা আছে। তো যাবত ধরে বা যাবত থাকলে আমাদের অবশ্যই ফর বসাতে হবে। সেটা কিন্তু আগের স্লাইডেও আলোচনা করেছি। তাহলে তোমরা ইংরেজি ইউ, অবশ্যই আমাদের এখানে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ হবে। আর প্রেজেন্ট 4 করার জন্য বিন, অতিরিক্ত বিন আসবে। তাহলে ইউ হ্যাভ বিন। আর মেইন ভার্ব হচ্ছে নো, নো এর সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে ইউ হ্যাভ বিন নোইং ইট। আর ২ ঘন্টা যাবত, যাবত অর্থে ফর। আর ফর ২ ঘন্টা যাবত 2 আওয়ার্স। তাহলে ইউ হ্যাভ বিন নোইং ইট ফর 2 আওয়ার্স। অর্থাৎ তোমরা এটা জানছো ২ ঘন্টা যাবত। আমাদের ৫ নম্বর বাক্য, তারা আমাকে ডাকছে বিকাল থেকে। অর্থাৎ ডাকার কাজটি চলছে বিকাল থেকে, বিকাল থেকে ডাকার কাজটি চলছে। তাহলে আমাদের এখানে, তো
আলোচনা করছি প্রেজেন্ট নাম্বার 4 তালিকা 1। তো আমাদের এখানে পঞ্চম বাক্য যে তারা আমাকে ডাকছে বিকাল থেকে। তাহলে এখানে আমাদের তারা ইংরেজি আমাদের অবশ্যই দে হবে। তারপর যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট নাম্বার 3 তো আমরা দেখেছি যে আমাদের অবশ্যই হ্যাভ বসাতে হবে, দে সাথে হ্যাভ হবে। তাহলে দে হ্যাভ। আর প্রেজেন্ট নাম্বার 4 করার জন্য অবশ্যই বিন আনতে হবে, তাহলে দে হ্যাভ বিন। আর ডাকা ইংরেজি হচ্ছে কল, সেই কলের সাথে আমাদের অবশ্যই আইএনজি দিতে হবে, তাহলে দে হ্যাভ বিন কলিং। আর আমাকে ইংরেজি হচ্ছে মি, তাহলে দে হ্যাভ বিন কলিং মি। আর থেকে থাকলে আমাদের অবশ্যই সিন্স হবে, তো দে হ্যাভ বিন কলিং মি সিন্স আফটারনুন। বিকেল বিকেল বা বিকাল ইংরেজি হচ্ছে আফটারনুন। 6 নম্বর বাক্য, সে এটা দেখছে কিছুক্ষণ যাবত। অর্থাৎ কি, সে কিছুক্ষণ যাবত এটা দেখছে, মানে কিছুক্ষণ যাবত তার এই দেখার কাজটা চলছে। তাহলে এটা আমাদের অবশ্যই প্রেজেন্ট 4 হবে, তাহলে হি এর সাথে আমাদের অবশ্যই হ্যাজ হবে। এটা প্রেজেন্ট 3 তেও দেখেছো যে হি এর সাথে আমাদের হ্যাজ হয়, তাহলে হি হ্যাজ। আর প্রেজেন্ট 4 করার জন্য অতিরিক্ত বিন আসবে। আর মেইন ভার্ব যেটা আছে সি, সি এর সাথে আমাদের অবশ্যই আইএনজি হবে, তাহলে দে হ্যাভ বিন সিইং ইট। আর যাবত থাকলে আমাদের অবশ্যই ফর হবে, তাহলে দে হ্যাভ বিন সিইং ইট ফর সাম টাইম। কিছুক্ষণ হচ্ছে সাম টাইম। 7 নম্বর বাক্য, রহিম গাড়িটি চালাচ্ছে সন্ধ্যা থেকে। অর্থাৎ রহিম সন্ধ্যা থেকে গাড়িটি চালাচ্ছে। তাহলে রহিম আমাদের অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে আমাদের অবশ্যই হ্যাজ দিতে হবে, তাহলে রহিম হ্যাজ। আর প্রেজেন্ট 4 করার জন্য অতিরিক্ত বিন আসবে, তাহলে রহিম হ্যাজ বিন। আর মেইন ভার্ব হচ্ছে ড্রাইভ, সেই ড্রাইভের সাথে আমাদের অবশ্যই আইএনজি দিতে হবে, তাহলে রহিম হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার, গাড়িটি, দ্য কার সিন্স ইভিনিং। সিন্স ইভিনিং। প্রেজেন্ট নাম্বার 4 তালিকা 1-এর আমাদের অষ্টম বাক্য, রহিম ও করিম গাড়িটি চালাচ্ছে অনেকক্ষণ যাবত। তাহলে এখন এখানে যেহেতু রহিম অ্যান্ড করিম দুইজন আছে, তাহলে এটা থার্ড পারসন হলেও এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল। তো থার্ড পারসন প্লুরাল বা বহুবচন যদি হয় তাহলে আমাদের অবশ্যই এখানে হ্যাভ বসাতে হবে। দুইজন বা তার বেশি হলে আমাদের অবশ্যই হ্যাভ বসবে, এটা প্রেজেন্ট নাম্বার 3 তেও দেখেছো। তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ। আর যেহেতু প্রেজেন্ট 4 করা হচ্ছে অবশ্যই বিন আসবে, তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ বিন। আর মেইন ভার্ব হচ্ছে ড্রাইভ, সেই ড্রাইভের সাথে আমাদের অবশ্যই আইএনজি দিতে হবে। প্রেজেন্ট 4 মানে মেইন ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে, এটা কিন্তু গঠনেও দেখানো হয়েছে। তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার, গাড়িটি, দ্য কার। আর অনেকক্ষণ যাবত ফর এ লং টাইম। তাহলে যাবত অর্থে ফর, আর অনেকক্ষণ হচ্ছে এ লং টাইম। তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার ফর এ লং টাইম। আর আমাদের 9 নম্বর বাক্য, ইহা এটা বলছে রাত থেকে। তাহলে ইহা ইংরেজি হচ্ছে ইট, ইটটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। ইটের সাথে আমাদের হ্যাজ হবে, এটা প্রেজেন্ট নাম্বার 3 তেও তালিকাতে দেখানো হয়েছে এবং আলোচনা হয়েছে যে ইটটা থার্ড পারসন সিঙ্গুলার এবং ইটের সাথে আমাদের হ্যাজ হবে, তাহলে ইট হ্যাজ। আর প্রেজেন্ট নাম্বার 4 করার জন্য অবশ্যই বিন দিতে হবে, তাহলে ইট হ্যাজ বিন। আর মেইন ভার্ব হচ্ছে সে এর সাথে অবশ্যই আইএনজি হবে, তাহলে ইট হ্যাজ বিন সেইং। সে এর সাথে আইএনজি দিলে হবে সেইং। তাহলে ইট হ্যাজ বিন সেইং দিস সিন্স নাইট। থেকে থাকলে আমাদের অবশ্যই সিন্স হবে, সিন্স নাইট। তো আমি আশা করি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা প্রেজেন্ট নাম্বার 4 এর তালিকা 1 এটা তারা ভালো করে জানতে এবং বুঝতে পেরেছে। আমাদের অবশ্যই একটি খাতা এবং একটি কলম নিয়ে সম্পূর্ণ নিজের হাতে টেন্সটি অবশ্যই ভালোভাবে আমার এই ক্লাসের আলোচনা দেখে এবং বুঝে অবশ্যই নিজের হাতে একটি টেন্সের নোট খাতা অবশ্যই বানাতে হবে। সেটা আমি আমার বিগত ক্লাসগুলোতেও বলেছি, আজকে আমার এই আলোচনার মধ্যে প্রেজেন্ট 4 এর আলোচনাতেও আবারও মনে করিয়ে দিচ্ছি যে একটি খাতা এবং একটি কলম নিয়ে অবশ্যই নিজের হাতে টেন্সের নোট খাতাটা কিন্তু অবশ্যই বানাতে হবে। যদি আমরা টেন্সটা বা আমাদের সারা জীবন ধরে টেন্সটা যদি আমরা ধরে রাখতে চাই, মনে রাখতে চাই, রিভিশন দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিজের হাতে টেন্সের একটি নোট খাতা অবশ্যই বানাতে হবে। তো আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 4 না বোধক।
প্রেজেন্ট নাম্বার 4 কে নাবোধক করতে হলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং তারপর নট বসে। অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ এর পরে আমরা নট দেব এবং এরপরে বিন বসে। হ্যাভ অথবা হ্যাজ এর পরে নট, নটের পরে আমাদের বিন এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ মেইন ভার্ব যেটা সেই মেইন ভার্বের সাথে আমাদের অবশ্যই আইএনজি যোগ করতে হবে এবং অবজেক্ট বসে। যদি অবজেক্ট প্রয়োজন হয় তাহলে আমরা অবজেক্ট বসাবো। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে যে বাংলা বাক্যে থেকে বা হতে থাকলে সিন্স বসে এবং ধরে বা যাবত থাকলে ফর বসে। অর্থাৎ সকাল থেকে বা সকাল হতে বা থেকে বা হতে যদি আমাদের বাংলাতে থাকে তাহলে আমাদের সিন্স মর্নিং বা সিন্স ইভিনিং এই ধরনের হবে। আর যদি ধরে বা যাবত থাকে, মনে করো 2 ঘন্টা ধরে কাজটি করছি তাহলে ফর 2 আওয়ার্স, বা 2 ঘন্টা যাবত কাজটা করছি তাহলে ফর 2 আওয়ার্স। এই আমাদের ধরে বা যাবত থাকলে আমাদের অবশ্যই ফর ব্যবহার করতে হবে। তো আমি আমার আলোচনার পরবর্তী স্লাইডে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 4 নাবোধক তালিকা 2। প্রেজেন্ট নাম্বার 4 নাবোধক তালিকা 2। আমরা প্রেজেন্ট নাম্বার 4 এর তালিকা 1 অর্থাৎ নাবোধকের তালিকা দেখেছি। এখন আমরা ওই বাক্যগুলোকে আমরা বাংলাতে নাবোধক করব এবং তার সাথে সাথে এটা ইংরেজিতে নাবোধক কি হবে সেটাও আমরা দেখব এবং জানব। তো এখানে আমাদের লেখা আছে যে আমি সেখানে যাচ্ছি না সকাল থেকে। ওখানে লেখা ছিল আমি সেখানে যাচ্ছি, তালিকা 1 এ প্রেজেন্ট নাম্বার 4 এর তালিকা 1 এ ছিল আমি সেখানে যাচ্ছি সকাল থেকে। আর যেহেতু এটা নাবোধক তাহলে এখানে হবে আমি সেখানে যাচ্ছি না সকাল থেকে। তাহলে আই, তারপর আমাদের হ্যাভ। নটের অবস্থানটা খেয়াল করতে হবে। প্রেজেন্ট নাম্বার 4 তালিকা 2 তো আমাদের আলোচনা করছি প্রথম বাক্যটি। আমি সেখানে যাচ্ছি না সকাল থেকে। তাহলে আই, তারপরে আমাদের হ্যাভ। এরপরে নটের বলছিলাম যে নটের অবস্থানটা খেয়াল করতে হবে। যে নটের অবস্থান হলো হ্যাভ, তারপরে নট, তারপরে বিন। অর্থাৎ হ্যাভ এবং বিন দুটার মাঝখানে কিন্তু নট বসবে। তাহলে আই হ্যাভ নট বিন, আর মেইন ভার্ব গো তার সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে আই হ্যাভ নট বিন গোয়িং দেয়ার সিন্স মর্নিং। আমি সেখানে যাচ্ছি না সকাল থেকে। আই হ্যাভ নট বিন গোয়িং দেয়ার সিন্স মর্নিং। 2 নম্বর বাক্য, আমরা এটা লিখছি না 1 ঘন্টা যাবত। তাহলে উই, তারপর আমাদের হ্যাভ, যেটা তালিকা 1 এও দেখানো হয়েছে যে উই এর সাথে হ্যাভ হবে। তারপর আমাদের নট বসাতে হবে, তাহলে উই হ্যাভ নট। তারপরে আমাদের বিন বসবে। তাহলে উই হ্যাভ নট বিন, আর মেইন ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। তাহলে রাইটিং, WRITING। তাহলে উই হ্যাভ নট বিন রাইটিং ইট ফর অ্যান আওয়ার। 3 নম্বর বাক্য, তুমি ছবিটি আঁকছো না দুপুর থেকে। তাহলে ইউ, তারপর আমাদের হ্যাভ, তারপর আমাদের নট বসবে। যেহেতু নাবোধক করছি তাহলে হ্যাভ এর পরে আমাদের অবশ্যই নট দিতে হবে, নটের পরে বিন বসবে। তাহলে ইউ হ্যাভ নট বিন, তারপর মেইন ভার্ব হচ্ছে ড্র, তার সাথে অবশ্যই আইএনজি দিতে হবে যেহেতু প্রেজেন্ট 4 করছি। প্রেজেন্ট 4 এ অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে ইউ হ্যাভ নট বিন ড্রয়িং দ্য পিকচার সিন্স নুন। 4 নম্বর বাক্য, তোমরা এটা জানছো না 2 ঘন্টা যাবত। ইউ, তারপর আমাদের হ্যাভ, ইউ এর সাথে অবশ্যই হ্যাভ হবে, তারপরে আমাদের নট বসবে। তাহলে ইউ হ্যাভ নট, তারপরে বিন দিতে হবে। ইউ হ্যাভ নট, তারপরে বিন, আর মেইন ভার্ব হচ্ছে নো, সেই নো এর সাথে আইএনজি হবে। তাহলে ইউ হ্যাভ নট বিন নোয়িং ইট ফর 2 আওয়ার্স। 5 নম্বর বাক্য, তারা আমাকে ডাকছে না। তারা আমাকে ডাকছে না বিকাল থেকে। তাহলে দে এর সাথে আমাদের অবশ্যই হ্যাভ হবে। তাহলে দে হ্যাভ নট। এরপরে আমাদের বিন অবশ্যই বসাতে হবে, যেহেতু প্রেজেন্ট 4 বিন অতিরিক্ত অবশ্যই দিতে হবে প্রেজেন্ট 4 করার কারণে। তাহলে দে হ্যাভ নট বিন, আর মেইন ভার্ব হচ্ছে কল, সেই কলের সাথে অবশ্যই আইএনজি হবে। তাহলে দে হ্যাভ নট বিন কলিং মি সিন্স আফটারনুন। আলোচনা করছিলাম প্রেজেন্ট নাম্বার 4 তালিকা 2। আমাদের 6 নম্বর বাক্য, যে সে এটা দেখছে না কিছুক্ষণ যাবত। সে এটা দেখছে না কিছুক্ষণ যাবত। তাহলে হি,
তো হি এর সাথে আমাদের হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আমাদের অবশ্যই হ্যাজ হবে, তাহলে হি হ্যাজ, তারপরে আমাদের নট, তাহলে হি হ্যাজ নট, তারপরে বিন, তাহলে হি হ্যাজ নট বিন, আর মেইন ভার্ব হচ্ছে সি, তার সাথে আইএনজি হবে, তাহলে হি হ্যাজ নট বিন সিইং ইট ফর সাম টাইম। আমাদের 7 নম্বর বাক্য, রহিম গাড়িটি চালাচ্ছে না সন্ধ্যা থেকে। তাহলে রহিম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে অবশ্যই হ্যাজ হবে, তাহলে রহিম হ্যাজ নট বিন, তারপর ড্রাইভের সাথে অবশ্যই আইএনজি হবে, তাহলে রহিম হ্যাজ নট বিন ড্রাইভিং দ্য কার সিন্স ইভিনিং। 8 নম্বর বাক্য, রহিম ও করিম গাড়িটি চালাচ্ছে না অনেকক্ষণ যাবত। তাহলে রহিম অ্যান্ড করিম যখনই দুইজন হয়ে যাবে তখনই আমাদের অবশ্যই হ্যাভ বসাতে হবে, তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ, তারপরে নট, তারপরে বিন, তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ নট বিন ড্রাইভিং দ্য কার ফর এ লং টাইম। 9 নম্বর বাক্য, ইহা এটা বলছে না রাত থেকে। তাহলে ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের অবশ্যই হ্যাজ হবে, তাহলে ইট হ্যাজ, তারপরে নট, তারপরে বিন, তাহলে ইট হ্যাজ নট বিন, আর মেইন ভার্ব হচ্ছে সে, এর সাথে অবশ্যই আইএনজি দিতে হবে, তাহলে ইট হ্যাজ নট বিন সেইং দিস সিন্স নাইট। তো এটা আমাদের ছিল প্রেজেন্ট নাম্বার 4 এর নাবোধকের তালিকা, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 4 এর তালিকা 2। তো আমি আশা করি যে আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা প্রেজেন্ট নাম্বার 4 এর নাবোধক কিভাবে করতে হয় সেটা এবং তারা জানতে এবং বুঝতে পেরেছে। তো আমি আমার আলোচনার পরবর্তী স্লাইডে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 4 প্রশ্নবোধক। প্রেজেন্ট নাম্বার 4 কে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে হ্যাভ অথবা হ্যাজ বসে, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 4 কে প্রশ্নবোধক করতে হলে আমাদের সেন্টেন্সের বা বাক্যের শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে এবং এরপরে সাবজেক্ট বসে, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ এর পরে আমাদের অবশ্যই সাবজেক্ট বসাতে হবে এবং তারপর মিন বসে, অর্থাৎ আমরা হ্যাভ অথবা হ্যাজ দেব, তারপরে সাবজেক্ট দেব, সাবজেক্টের পরে আমরা বিন বসাবো এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ এটা প্রেজেন্ট নাম্বার 4 এর প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্ব যেটা থাকবে তার সাথে আমাদের অবশ্যই আইএনজি যোগ করতে হবে এবং এরপরে আমাদের অবজেক্ট বসে। আর প্রেজেন্ট নাম্বার 4 এ আমাদের সবসময় মনে রাখতে হবে যে এখানে লিখেও দিয়েছি, আবারও লিখে দিয়েছি, এখানে অবশ্যই মনে রাখতে হবে যে বাংলা বাক্যে থেকে বা হতে থাকলে সিন্স এবং ধরে বা যাবত থাকলে ফর বসে। তো এরপরে আমরা আমাদের প্রেজেন্ট নাম্বার 4 এর পরবর্তী তালিকাটা দেখতে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 4 প্রশ্নবোধক তালিকা 3। এটা আমাদের প্রেজেন্ট নাম্বার 4 এর প্রশ্নবোধকের তালিকা, অর্থাৎ এখানে প্রেজেন্ট নাম্বার 4 এ আমাদের এখানে প্রশ্নবোধক বাক্য বানাতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের বানাতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে কিভাবে করা হয়েছে। তো এখানে প্রেজেন্ট নাম্বার 4 এর প্রথম যে তালিকা 1 এ ছিল যে আমি সেখানে যাচ্ছি সকাল থেকে, তালিকা 2 এ ছিল আমি সেখানে যাচ্ছি না সকাল থেকে, আর এখানে প্রেজেন্ট নাম্বার 4 এর তালিকা 3 এ হবে, যেহেতু প্রশ্ন করতে হবে তাহলে অবশ্যই কি ব্যবহার করতে হবে, তাহলে আমি কি সেখানে যাচ্ছি সকাল থেকে, আমি কি সেখানে যাচ্ছি সকাল থেকে, কি দিয়ে প্রশ্ন করতে হবে। আর এখানে যদি আমাদের একটু আগে গঠন দেখালাম, গঠনে বলা হয়েছে আমাদের বাক্যের শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, তাহলে হ্যাভ শুরুতেই আমাদের হ্যাভ আসবে, আয়ের সাথে অবশ্যই হ্যাভ হবে, এটা আগের তালিকাতেও দেখেছো। তাহলে হ্যাভ, তারপরে আমাদের সাবজেক্ট আই, তারপরে আমাদের বিনের অবস্থান খেয়াল করতে হবে, হ্যাভ তারপরে সাবজেক্ট তারপরে বিন, তাহলে হ্যাভ আই বিন, আর মেইন ভার্ব হচ্ছে গো, তার সাথে আইএনজি হবে, তাহলে গোয়িং, তাহলে হ্যাভ আই বিন গোয়িং দেয়ার সিন্স মর্নিং, আর প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। আলোচনা করছি প্রেজেন্ট নাম্বার 4 এর তালিকা 3 অর্থাৎ প্রশ্নবোধকের তালিকা। এর মধ্যে 1 নম্বর বাক্যটি বলেছি যে আমি কি সেখানে যাচ্ছি সকাল থেকে, হ্যাভ আই বিন গোয়িং দেয়ার সিন্স মর্নিং। এরপরে বাক্য 2 দ্বিতীয় বাক্য, আমরা কি এটা লিখছি 1 ঘন্টা যাবত, অর্থাৎ কি দিয়ে আমাদের প্রশ্নবোধক করা হয়েছে।
তো এখানে আমাদের অবশ্যই হ্যাভটা শুরুতে যাবে, তাহলে হ্যাভ উই, তারপরে বিন, তাহলে হ্যাভ উই বিন, আর মেইন ভার্ব হচ্ছে রাইট, রাইটের সাথে আইএনজি হবে, তাহলে হ্যাভ উই বিন রাইটিং ইট ফর অ্যান আওয়ার, প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বর বাক্য, তুমি কি ছবিটি আঁকছো দুপুর থেকে? এখানে কি কি দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে, তাহলে হ্যাভ, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে আমাদের বিন, তাহলে হ্যাভ ইউ বিন, আর মেইন ভার্ব হচ্ছে ড্র, তার সাথে অবশ্যই আইএনজি দিতে হবে, তাহলে হ্যাভ ইউ বিন ড্রয়িং দ্য পিকচার সিন্স নুন, প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বর বাক্য, তোমরা কি এটা জানছো 2 ঘন্টা যাবত, অর্থাৎ কি দিয়ে আমাদের প্রশ্নবোধক করা হয়েছে, তাহলে এখানে আমাদের হ্যাভটা সবার আগে আসবে, তারপরে হ্যাভ, তারপরে তোমরা ইংরেজি ইউ, তারপরে আমাদের বিন, বিনের অবস্থানটা খেয়াল করো, সাবজেক্টের পরে বিন, তাহলে হ্যাভ ইউ বিন, আর মেইন ভার্ব নো, তার সাথে আইএনজি হবে, তাহলে হ্যাভ ইউ বিন নোয়িং, নোয়িং ইট ফর 2 আওয়ার্স, প্রশ্নবোধক চিহ্ন। 5 নম্বর বাক্য, তারা কি আমাকে ডাকছে বিকাল থেকে, কি কি ব্যবহার করে আমাদের প্রশ্নবোধক করা হয়েছে, তাহলে হ্যাভ, তারপর আমাদের দে, তারপরে বিন, তাহলে হ্যাভ দে বিন, আর মেইন ভার্ব যেটা আছে কল, কলের সাথে আইএনজি হবে, তাহলে হ্যাভ দে বিন কলিং মি সিন্স আফটারনুন, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। সে কি এটা দেখছে কিছুক্ষণ যাবত, তাহলে হ্যাজ, যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার, আগেও দেখেছো হি এর সাথে আমাদের হ্যাজ প্রেজেন্ট থ্রিতেও ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট ফোরের আগের তালিকাগুলোতেও আমাদের হি এর সাথে হ্যাজ ব্যবহার করা হয়েছে, এখানে আমাদের অবশ্যই হি এর সাথে হ্যাজ হবে, তাহলে হ্যাজ, তারপরে হি, তারপরে বিন, তাহলে হ্যাজ হি বিন, আর মেইন ভার্ব হচ্ছে সি, তার সাথে আইএনজি হবে, তাহলে হ্যাজ হি বিন সিইং ইট ফর সাম টাইম, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। 7 নম্বর বাক্য, রহিম কি গাড়িটি চালাচ্ছে সন্ধ্যা থেকে, তাহলে রহিমও থার্ড পারসন সিঙ্গুলার, ওই যে হি অথবা শি এর মতো, এটাও থার্ড পারসন সিঙ্গুলার, যে কোনো একজনের নাম, তাহলে এখানে আমাদের থার্ড পারসন, এবং যেহেতু সিঙ্গুলার বা এক বচন, তাহলে এখানেও আমাদের হ্যাজ হবে, তাহলে হ্যাজ, তারপরে রহিম, তারপরে আমাদের বিন, তাহলে হ্যাজ রহিম বিন, আর মেইন ভার্ব ড্রাইভ, সেই ড্রাইভের সাথে অবশ্যই আইএনজি হবে, তাহলে হ্যাজ রহিম বিন ড্রাইভিং দ্য কার সিন্স ইভিনিং, কোশ্চেন মার্ক। 8 নম্বর বাক্য, রহিম ও করিম কি গাড়িটি চালাচ্ছে অনেকক্ষণ যাবত, তো এখানে যেহেতু রহিম ও করিম দুইজন হয়ে গেছে, অর্থাৎ থার্ড পারসন কিন্তু বহু বচন, অর্থাৎ থার্ড পারসন কিন্তু প্লুরাল, প্লুরাল বা বহু বচন হয়ে গেছে, তাহলে আমাদের অবশ্যই এখানে হ্যাভ হবে, তাহলে হ্যাভ, তারপর রহিম অ্যান্ড করিম, তারপর আমাদের বিন, তাহলে হ্যাভ রহিম অ্যান্ড করিম বিন, আর মেইন ভার্ব হচ্ছে ড্রাইভ, সেই ড্রাইভের সাথে আইএনজি হবে, তাহলে হ্যাভ রহিম অ্যান্ড করিম বিন ড্রাইভিং দ্য কার ফর এ লং টাইম, কোশ্চেন মার্ক। ইহা কি এটা বলছে রাত থেকে, তাহলে হ্যাজ, ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আগেও দেখেছো, প্রেজেন্ট থ্রিতেও দেখেছো, এবং প্রেজেন্ট ফোরের আগের তালিকাগুলোতেও দেখেছো যে ইটের সাথে আমাদের অবশ্যই কিন্তু হ্যাজ হবে, তাহলে এখানেও আমাদের হ্যাজ হবে, তাহলে হ্যাজ ইট, তারপরে আমাদের বিন, তারপর মেইন ভার্ব হচ্ছে সে, এর সাথে অবশ্যই আইএনজি দিতে হবে, তাহলে হ্যাজ ইট বিন সেইং দিস সিন্স নাইট, কোশ্চেন মার্ক। আমি আশা করি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা প্রেজেন্ট নাম্বার 4 এর প্রশ্নবোধক কিভাবে করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 4 এর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বানাতে হয় বাংলাতে এবং ইংরেজিতে, সেটা তারা জানতে এবং বুঝতে পেরেছে, সে কারণে আমি আমার পরবর্তী আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার 4 প্রশ্নবোধক না বোধক। প্রেজেন্ট নাম্বার 4 কে প্রশ্নবোধক না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে হ্যাভ অথবা হ্যাজ এর পরে নট বসে এবং এরপরে সাবজেক্ট বসে, অর্থাৎ আমরা প্রেজেন্ট নাম্বার 4 কে প্রশ্নবোধক না বোধক করতে হলে হ্যাভ অথবা হ্যাজ এর পরে আমরা নট দেব, নটের পরে আমাদের সাবজেক্ট বসাতে হবে এবং তারপর বিন বসে, অর্থাৎ সাবজেক্টের পরে আমাদের অবশ্যই বিন বসাতে হবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হয় এবং অবজেক্ট বসে। এখানে অবশ্যই মনে রাখতে হবে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। এখানে অবশ্যই আরো মনে রাখতে হবে যে বাংলা বাক্যে থেকে বা হতে থাকলে সিন্স বসে এবং ধরে বা যাবত থাকলে ফর বসে। এটা কিন্তু প্রেজেন্ট নাম্বার 4 এর
প্রতিটা তালিকাতেই কিন্তু আমরা দেখেছি যে বাংলা বাক্যে থেকে বা হতে থাকলে আমাদের সিস দিতে হবে, এবং ধরে বা যাবত থাকলে কিন্তু আমাদের অবশ্যই ফর। তো আলোচনা করছি প্রেজেন্ট নাম্বার 4, প্রশ্নবোধক না বোধক। তো যেখানে আমরা বলেছি যে কথাটা বারবার বলা হচ্ছে, অবশ্যই মনে রাখার জন্য, সেটা হচ্ছে যে বাংলা বাক্যে থেকে বা হতে থাকলে, থেকে বা হতে থাকলে আমাদের অবশ্যই সিন্স বসে, এবং ধরে বা যাবত থাকলে আমাদের অবশ্যই ফর ব্যবহার করতে হবে। তো আমরা প্রেজেন্ট নাম্বার 4 এর আমরা পরবর্তী তালিকায় যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 4, প্রশ্নবোধক না বোধক, তালিকা 4। এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার 4 এর প্রশ্নবোধক না বোধকে আমাদের প্রশ্নবোধকও করতে হবে, না বোধকও করতে হবে। অর্থাৎ দুইটা জিনিস একসাথে, দুইটা বিষয় আমাদের একসাথে করতে হবে। তো এখানে প্রথম বাক্য, আমি কি সেখানে যাচ্ছি না, আমি কি সেখানে যাচ্ছি না সকাল থেকে। অর্থাৎ কিও আসবে, নাও আসবে, দুইটা একসাথে হবে, যেটাকে ইংলিশে বলে নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর বাংলায় বলছি প্রশ্নবোধক না বোধক। তাহলে এখানে আমাদের যে আয়ের সাথে আমাদের অবশ্যই হ্যাভ হবে, তাহলে হ্যাভ, তারপরে আমাদের আই, তারপর আমাদের নট বসবে। কারণ আমরা একটু আগে বলেছি যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। আই যেহেতু প্রোনাউন, তাহলে নটটা অবশ্যই পরে বসবে। তাহলে হ্যাভ আই নট, তারপরে আমাদের বিন হবে। বিনের অবস্থানটা হচ্ছে এই নটের পরে। তাহলে হ্যাভ আই নট বিন, আর মেন ভার্ব হচ্ছে গো, গো এর সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে হ্যাভ আই নট বিন গোয়িং দেয়ার সিন্স মর্নিং, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বর বাক্য, আমরা কি এটা লিখছি না 1 ঘন্টা যাবত। অর্থাৎ কিও আসবে, নাও আসবে। তাহলে আমাদের অবশ্যই উই এর সাথে হ্যাভ হবে, যেটা প্রেজেন্ট নাম্বার 3 এর তালিকাতেও দেখেছি আমরা, প্রেজেন্ট নাম্বার 4 এর আগের তালিকাতেও দেখেছি আমরা, উই এর সাথে অবশ্যই হ্যাভ হবে। তাহলে প্রশ্ন করার জন্য আমাদের এখানে প্রশ্নবোধক হওয়ার জন্য আমাদের হ্যাভটা আগে আসবে। তাহলে হ্যাভ, তারপরে উই, উই এ যেহেতু প্রোনাউন, তাহলে নটটা পরে বসবে। তাহলে হ্যাভ উই নট, তারপর আমাদের প্রেজেন্ট 4 করার জন্য বিন, বিন, মেইন ভার্ব রাইট, রাইটের সাথে অবশ্যই আইএনজি হবে। কারণ প্রেজেন্ট নাম্বার 4 করতে হলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে হ্যাভ উই নট বিন রাইটিং, have we not been writing it for an hour? Question mark. 3 নম্বর বাক্য, তুমি কি ছবিটি আঁকছো না দুপুর দুপুর থেকে। তাহলে হ্যাভ, এখানে ইউ এর সাথেও হ্যাভ হবে, আগের তালিকাগুলোতেও দেখেছো। তাহলে হ্যাভ, তারপরে ইউ, তারপরে আমাদের এখানে নট বসাতে হবে। ইউ যেহেতু প্রোনাউন, তাহলে নটটা অবশ্যই পরে বসবে। নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। তাহলে হ্যাভ ইউ নট, তারপরে বিন। তাহলে হ্যাভ ইউ নট বিন, আর মেইন ভার্ব ড্র, ড্র এর সাথে আইএনজি হবে। তাহলে হ্যাভ ইউ নট বিন ড্রয়িং দ্য পিকচার সিন্স নুন, কোশ্চেন মার্ক। 4 নম্বর বাক্য, তোমরা কি এটা জানছো না 2 ঘন্টা যাবত। অর্থাৎ কিও আছে, নাও আছে, প্রশ্নবোধক না বোধক হচ্ছে। তাহলে হ্যাভ, তারপর আমাদের ইউ, তারপর আমাদের এখানে নট বসাতে হবে। তাহলে হ্যাভ ইউ নট, তারপরে বিন, আর মেইন ভার্ব হচ্ছে নো, তার সাথে অবশ্যই আইএনজি হবে। তাহলে হ্যাভ ইউ নট বিন নোয়িং ইট ফর 2 আওয়ার্স, কোশ্চেন মার্ক। 5 নম্বর বাক্য, তারা কি আমাকে ডাকছে না বিকাল থেকে। তাহলে হ্যাভ, দে এর সাথে অবশ্যই হ্যাভ হবে। হ্যাভ, তারপরে দে, দে যেহেতু প্রোনাউন, তাহলে নটটা অবশ্যই পরে বসবে। তাহলে হ্যাভ দে নট, তারপরে বিন, আর মেইন ভার্ব হচ্ছে কল, কলের সাথে অবশ্যই আইএনজি হবে। তাহলে হ্যাভ দে নট বিন কলিং মি সিন্স আফটারনুন, কোশ্চেন মার্ক। এরপরে আমাদের 6 নম্বর বাক্য, সে কি এটা দেখছে না কিছুক্ষণ যাবত। অর্থাৎ কিও আসবে, নাও আসবে, যেহেতু প্রশ্নবোধক এবং না বোধক আমরা করছি। এখন এখানে আমরা দেখেছি যে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন এক বচন। তাহলে হি এর সাথে আমাদের অবশ্যই হ্যাজ বসবে। এটা আমরা প্রেজেন্ট নাম্বার 3 তে তালিকাও দেখেছি, প্রেজেন্ট নাম্বার 4 এর আগের তালিকাগুলোতে আমরা দেখেছি হি এর সাথে অবশ্যই হ্যাজ হবে। তাহলে হ্যাজ, তারপরে হি, তারপরে আমাদের নট বসবে। হিটা প্রোনাউন, এই জন্য নটটা পরে বসবে। নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, এই কথা কিন্তু আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে হ্যাজ হি নট, তারপরে বিন। তাহলে হ্যাজ হি নট বিন, আর মেইন ভার্ব হচ্ছে সি, সি এর সাথে আইএনজি হবে। তাহলে হ্যাজ হি নট বিন সিইং ইট ফর সাম টাইম, কোশ্চেন মার্ক। 7 নম্বর বাক্য, রহিম কি গাড়িটি চালাচ্ছে না সন্ধ্যা থেকে। তাহলে হ্যাজ, যেহেতু রহিম ও থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন একজনকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই হ্যাজ হবে। কিন্তু এখানে নটটা আগে বসবে, নটটা আগে বসবে, তার কারণ হলো রহিম হচ্ছে নাউন, নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, যেটা ইতিমধ্যেই
বারবার কিন্তু আমি বলেছি এবং আলোচনা করেছি। তাহলে রহিম যেহেতু নাউন, কোনো কিছুর নামকেই তো নাউন বলে। রহিম যেহেতু একজন ব্যক্তির নাম, তাহলে রহিম অবশ্যই একটা নাউন। নাউন হলে নট আগে বসবে। তাহলে হ্যাজ নট রহিম, তারপরে প্রেজেন্ট ফোর যেহেতু করছি তাহলে বিন তো আনতেই হবে। তাহলে হ্যাজ নট রহিম বিন ড্রাইভিং দ্য কার সিন্স ইভিনিং? কোশ্চেন মার্ক। 8 নম্বর বাক্য, রহিম ও করিম কি গাড়িটি চালাচ্ছে না অনেকক্ষণ যাবত? তাহলে এখানে আমাদের যেহেতু রহিম ও করিম দুইজন এসে গেছে, অর্থাৎ থার্ড পারসন কিন্তু প্লুরাল, বহুবচন হয়ে গেছে। তা বহুবচন হয়ে গেলে আমাদের অবশ্যই হ্যাভ হবে, কিন্তু নটটা কিন্তু অবশ্যই আগে বসবে, কারণ রহিম এবং করিম দুইটাই কিন্তু নাউন, অর্থাৎ নাম। তো নাউন হলে নটটা আগে বসবে, নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। তাহলে হ্যাভ নট রহিম অ্যান্ড করিম, তারপরে আমাদের বিন আসবে, বিন বসাতে হবে। প্রেজেন্ট ফোর যেহেতু করছি, প্রেজেন্ট ফোরে অবশ্যই আমাদের বিন ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভ নট রহিম অ্যান্ড করিম বিন, আর মেইন ভার্ব হচ্ছে ড্রাইভ, সেই ড্রাইভের সাথে আইএনজি হবে, তাহলে ড্রাইভিং। তাহলে হ্যাভ নট রহিম অ্যান্ড করিম বিন ড্রাইভিং দ্য কার ফর এ লং টাইম? কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। 9 নম্বর বাক্য, ইহা কি এটা বলছে না রাত থেকে? তাহলে ইটটাও তো থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন একটাকেই বোঝাচ্ছে। তাহলে এখানেও আমাদের হ্যাজ হবে। তাহলে হ্যাজ ইট, ইট যেহেতু প্রোনাউন, তার প্রোনাউনের পরেই তো অবশ্যই নট বসবে। তাহলে হ্যাজ ইট নট, তারপরে আমাদের বিন, তাহলে হ্যাজ ইট নট বিন, আর মেইন ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে হ্যাজ ইট নট বিন সেইং, সে তার সাথে আইএনজি সেইং, তাহলে হ্যাজ ইট নট বিন সেইং দিস সিন্স নাইট? কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। তো আমি আশা করি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থী যারা ইংরেজি শিখতে এবং জানতে চায় এবং ইংরেজি বুঝতে চায়, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেন্সের প্রথম অংশ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ আছে, প্রেজেন্ট ওয়ান, প্রেজেন্ট টু, প্রেজেন্ট থ্রি এবং প্রেজেন্ট ফোরের সবগুলো তালিকা তারা ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছে। এবং এই তালিকাগুলো অবশ্যই বারবার দেখতে হবে, বারবার রিভিশন করতে হবে। এবং একটা কথা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই একটি কলম এবং একটি খাতা নিয়ে নিজের হাতে এই টেন্সের তালিকা পদ্ধতিতে আমি যেভাবে আলোচনা করেছি সেভাবে তালিকাগুলো কিন্তু নিজে নিজে করতে হবে। নিজে নিজে তালিকাগুলো প্রথম তালিকাটা দেখে, অর্থাৎ তালিকা 1 দেখে তালিকা 2, তালিকা 3, তালিকা 4, এই তালিকাগুলো নিজে নিজে নিজের হাতে নোট খাতায় নোট করতে হবে এবং তালিকাগুলো পরবর্তীতে আমার আলোচনার সাথে মেলাতে হবে, যে আমার যে নোট খাতাটা লিখলে, যেই তালিকাগুলো লিখলে সেই তালিকাগুলো ঠিক আছে কি নাই সেটা দেখার জন্য অবশ্যই তালিকাগুলো আমার এই আলোচনার সাথে বা আমার এই তালিকাগুলোর সাথে মিলিয়ে দেখতে হবে যে তাদের লেখা, অর্থাৎ তোমার নিজের হাতে যে নোট করা যে খাতাটি, সেই খাতার তালিকাগুলো আমার তালিকার সাথে বাংলা এবং ইংরেজি মিলেছে কিনা। এভাবে নিজে নিজে টেন্সের তালিকাগুলো করার মাধ্যমে, নিজে নিজে চিন্তা ভাবনা করার মাধ্যমে তারা বাংলা এবং ইংরেজিতে ইংরেজি কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, সেটা তারা নিজেরাই শিখতে, জানতে এবং বুঝতে পারবে। এই জন্য একটি খাতা এবং একটি কলম নিয়ে অবশ্যই তালিকাগুলো না দেখে সুন্দরভাবে নোট করার জন্য আমি আবারও সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। তাহলে আজকে আমার আলোচনা এই পর্যন্তই থাকলো। সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে এবং সবার একটি উন্নত এবং নিরাপদ জীবন কামনা করে আজকের আলোচনা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।